আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শাহরিয়ার, বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবং আজকের ভিডিওতে তোমরা যারা ফার্স্ট টাইমাররা রয়েছো তারা কি ভুল থেকে বিরত থাকবা সেই সম্পর্কে আলোচনা করব। কেননা আমি নিজে একজন সেকেন্ড টাইমার। আমার যদি ফার্স্ট টাইমে কোনো বড় ভাই এই ভুলগুলোর ব্যাপারে সতর্ক করে দিত, আমার মনে হয় না আমার সেকেন্ড টাইম পরীক্ষাটা দেওয়ার প্রয়োজন থাকতো তখন। তো সেই অভিজ্ঞতা থেকে মূলত এই ভিডিওটা বানানো। এবং যদি ভিডিওটা বেশি বড় হয়ে যায় আমি অবশ্যই এটা দুইটা পার্টে ভাগ করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো প্রথম যে ভুল যে একজন ফার্স্ট টাইমার করে থাকে সেটা হলো সে তার টপিক শেষ করে না। টপিক শেষ না করেই এক গাদা বই, শিট, দাগানো জিনিসপাতি পিছনে খালি দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, তোমার যে ভাইয়া পড়ায় দিল, তোমার যে কোচিং সেন্টার থেকে যা পড়ায় দেওয়া আছে আগে ওইটুকু তুমি শেষ করো। ওইটুকু না শেষ করে তুমি এক গাদা করে বই কিনতে থাকো, এক গাদা করে টপিক অনুযায়ী শিট কিনতে থাকো, এইগুলোর ভিতরে আওলায় থাকো। তো দিন শেষে তোমার যে টপিকটা পড়ালো ওইখান থেকে যে আসল আউটপুটটা পাওয়ার কথা, ওইটা যে রিপিটেশন মোডে আনার কথা, ওইটা যে রিভিশন দেওয়ার কথা, ওইখান থেকে যারা কোশ্চেন তোমার সলভ করার কথা, ওখানে কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসটা তুমি বুঝতেছো না, ওইটা ওই প্রবলেমটা সলভের যারা মাল্টিপল ওয়ে আছে ওইগুলো তোমার আরও কি বাইর করতে হবে বেশি বেশি পড়ে। তো না পড়লেই, সময় না দিলে ওইগুলো কীভাবে পাবা? তুমি তো সময় দিতেছো বই কেনার পিছনে, তুমি কি সময় দিতেছো ভাইয়ের পিছনে, ভাইয়ের আননেসেসারি ক্লাসগুলোর পিছনে। তো নিজের জন্য তুমি সময় বাইরে করো না। একদম ফার্স্ট টাইমার স্টুডেন্ট এটা হয়ে থাকে যখন প্রথম সে এই অ্যাডমিশন রেসের ভিতর যুক্ত হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, তখন দেখা যায় কি এখান থেকে কোপ আপ করে আসতে স্টুডেন্টের 1 থেকে 2 মাস জীবনটা নাই হয়ে যায়। তো ওই সময়টা আজ ভালো যারা স্টুডেন্ট আছে তারা ইজিলি মুভ করে ফেলে, বা আগের থেকে যারা প্রিপারেশন নিতে আছে তাদের জন্য অতটা প্যারাদায়ক হয় না। কিন্তু যারা নতুন হয়ে থাকে তাদের জন্য বিষয়টা খুব প্যারাদায়ক হয়ে থাকে। তো আমি বলবো আগে ভাইয়া যে টপিকটা পড়াইছে ওই টপিকটা তোমার কাছে যে লিমিটেড রিসোর্সেস যেটা বলো, একটা তো বই কিনতেই বলবে, তাই না? তুমি যদি ইউসিসি থেকে যেখান থেকে ক্লাস করো না কেন তারা যে রিসোর্সেসগুলো দিয়ে থাকো ওইটার মাধ্যমে আগে তুমি ওই টপিকটা বুঝো, ক্লিয়ার হও। তারপরে বেশি হলে 2 থেকে 1টা বই কেনো। তুমি বাংলা থেকে সাপোজ বিচিত্রা নাহলে অভিযাত্রা কিনলে, আমি সবসময় বিচিত্রা সাজেস্ট করে থাকি, কারণ আমি নিজেও 2বার বিচিত্রা থেকে পড়ছিলাম। বিচিত্রা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব বেশি কমন করে থাকে, রাজশাহী, জিএসটি এবং চবিতে খুব বেশি কমন করে থাকে যদি নতুন টাইপের কোশ্চেন করা হয়, বুঝছো? তো ওইখান থেকে তুমি পড়ে নাও। কিন্তু স্টুডেন্টরা ফার্স্ট টাইম মনে করে যত বেশি বই থাকবে, যত বেশি শীতপাতি থাকবে, তত আমার চান্স করার পসিবিলিটি বাড়বে। আসলে বিষয়টা ওইরকম না। তুমি অল্প জিনিসই পড়ো, ভালো মতো বুঝো এবং ওটা রিপিটেশন মোডের ভিতরে রাখো। ওটা থেকে কোশ্চেন সলভ করো, কোশ্চেন অ্যানালাইজ করো, দেখো কোথায় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে, কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এটার উপর ফোকাস দাও। রাদার দ্যান স্টুডেন্টরা করে কি যে এগুলো সব কালেক্ট করতে থাকে, এগুলোতেই ব্যস্ত হয়ে থাকে। তো এটা করা যাবে না, বুঝছো? দ্বিতীয় যে ভুলটা একজন ফার্স্ট টাইমার স্টুডেন্ট করে থাকে সেটা হলো সে তার টাইমগুলো ঠিকমতো ম্যানেজ করে উঠতে পারে না। দেখা যায় কি যে এত মানুষ ভর্তি প্রতিযোগিতায় এত স্টুডেন্ট দেখে সে প্রথমত হাঁপায় যায়। যে স্টুডেন্টটার এইচএসসি লাইফে জীবনে পড়ালেখা করে না, সে ওই অ্যাডমিশনের সময় এসে দেখে রাত 3টা-4টা পর্যন্ত পড়ালেখা করে। তো তার এই দ্বিধাতে কাজ করে না যে আমি কয়টা প্রাইভেট পড়বো, কত জায়গায় অ্যাডমিশন করবো, কার কাছে পড়বো, এই জিনিসটা নিয়ে খুব প্যানিক মোডে থাকে। দেখা যায় যে গতানুগতিকভাবে এবারে যে একটা স্টুডেন্ট 2 থেকে 3টা জায়গায় অ্যাডমিট থাকে, অনলাইন এবং অফলাইন মিলে, ঠিক আছে? তো একটু হিসাব করে তুমি একটু দেখো, তুমি যদি সাপোজ 3 জায়গায় তুমি যুক্ত রয়েছে অ্যাডমিশনের জন্য, হ্যাঁ, অফলাইন অনলাইন মিলে, যেখানে তোমার গতানুগতিকভাবে গড়ে 3 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় দেওয়া লাগে, তাহলে তোমার লাইফে 9 থেকে 8 ঘন্টা দেখা যায় কি এই কোচিং সেন্টারের পিছনে চলে যায়, ওইখানে ক্লাসগুলো করার ক্ষেত্রেই চলে যায়। তারপরে তুমি ঘুমানোর জন্য তোমার 6 ঘন্টা রাখা লাগে। তারপরে দিনে যে খাবার খাই বা বাথরুমে যাবার নামাজ পড়বে তার জন্য ধরলাম তুমি 2 ঘন্টা রাখলা। তো এক্ষেত্রে দেখা যায় হিসাব করে দেখলে এইগুলোর পিছনে তোমার 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা চলে যায়, আর হাতে থাকে মাত্র কত 8 থেকে 10 ঘন্টার মতো তোমার সময় থাকে। আমার প্রশ্ন হলো এটাই যে তুমি যে এই 8 থেকে 10 ঘন্টা সময় পাচ্ছ, তো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার এই 8 থেকে 10 ঘন্টা সময় তো তুমি প্রপারলি ইউটিলাইজ করবাই না, এটা শিওর জানা কথা। তো এই যে 8 থেকে 10 ঘন্টা সময় পাচ্ছ, এটা কি ইনাফ নাকি তোমার একটা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার জন্য? আমার প্রশ্ন তোমার কাছে এটা, তুমি কি এতটাই ক্যাপাবল, তুমি কি এতটাই জ্ঞানী, তুমি কি এতটাই মানে ইজিলি সব টপিকগুলো ধারণ করতে পারো অন্যদের থেকে, যে তোমার এই 8 থেকে 10 ঘন্টা তুমি যদি ডেলি দিয়ে থাকো তাই তোমার একটা অ্যাডমিশনের চান্স হয়ে যাবে? তো এইটা আমার প্রশ্ন। যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটুকু হয় না। তাদের কমপক্ষে দেখা যায়, আমি নিজের কথা যদি বলে থাকি, আমার 14 থেকে 16 ঘন্টা প্রতিদিন ডেইলি সময় দেওয়া লাগতো, তাও প্রপার বেসে দেওয়া লাগতো। অনেকে দেখা যায় 8 থেকে 10 ঘন্টা সময় তো দেওয়া লাগে, কিন্তু সে ওই 8-10 ঘন্টা তো পড়বে না হুবু, দেখা যায় কি ওর ভিতরে 6 ঘন্টা ইউটিলাইজ হলে বাকি সময়গুলো নষ্ট হয়ে গেল, বা 7 ঘন্টা ইউটিলাইজ হলে বাকি সময় নষ্ট হয়ে গেল। তো এই জিনিসটা করা যাবে না ভাই। আজাইরা যে কোচিং সেন্টারে আসো ওইখানে শুধু যায় তুমি করবা কি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? অফলাইন অনলাইনে যায় পরীক্ষাটা দেও, কিন্তু বেশি সময় দিবা না। যদি একটা টপিক ক্লিয়ার হয়ে যায়, ওই টপিকটা যদি অন্য আরেকটা তোমার অ্যাডমিশন কোচিংয়ে বা তোমার ভাই যদি পড়াইতে, তাহলে বলো কি ভাইটা স্কিপ করে দেন আপাতত, বা তুমি যে ভুলগুলো করলা ওই টপিকের উপর ওই ভুলগুলোর ব্যাপারে জাস্ট জানিয়ে রাখো, ওইগুলো সলভ এবং ডাউট ক্লাসগুলো তুমি করে রাখো, বুঝতে পারছি? যাতে ওই ভুল থেকে তুমি বাইরে আসতে পারো, ওই টপিকটা তোমার যাতে আরও ক্লিয়ার হয়। ওইটার উপরে আবার আননেসেসারি 1-2 ঘন্টা করে ক্লাস করার কোনো দরকার নেই, যেটা তোমার একবার শেষ হয়ে গেছে।
ঠিক আছে। এটা তোমার ভাইকে যদি তুমি ইন্ডিভিজুয়াল বই থাকো ইন্ডিভিজুয়াল ভাইকে বলবা, বা তুমি কোনো কোচিং সেন্টার অনলাইনে হয়ে থাকলে ওই ক্লাসটা আপাতত স্কিপ করো, কিন্তু তুমি অবশ্যই এক্সামের সাথে যুক্ত থাকবা। যেখানে থাকবে না অনলাইনে জাস্ট এক্সামটা দিয়ে চলে আসবা এবং দেখবা কোথায় ভুল হচ্ছে ওইগুলো অ্যানালাইজ করবা এবং ওইখানে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এটার সাথে যুক্ত থাকবা। তো এই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের মতো A4 অ্যাডমিশন যে আমরা এডটেক প্ল্যাটফর্মে চালাই, তো ওইখানটায় তোমাদের জন্য আমরা বিউপির যে লাস্ট 10 দিনের একটা মডেল টেস্ট প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, সেটা আমাদের 6 তারিখ থেকে শুরু করা হবে। তো তোমরা যারা আগের থেকে ভর্তি হবা তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বার আছে, আমার ভাইয়ের নাম্বার আছে, যে কোনো জায়গায় তুমি কল দিয়ে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারো, ঠিক আছে। তৃতীয় যে মিস্টেকটা একজন ফার্স্ট টাইমার স্টুডেন্ট করে থাকে সেটা হলো রং কাটমার্ক সেটিং করা। রং কাটমার্ক কীরকম দেখো, তোমরা যারা অ্যাডমিশনের জন্য কোনো কোচিং সেন্টারে পড়ো, কোনো ভাইয়ের কাছে পড়ো, তাদের মুখে একটা কথা গতানুগতিকভাবে শুনে থাকবা যে ভাইয়া তোমার এই বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাইতে চাও তাহলে তোমার 70% যদি তুমি এনশিওর করতে পারো, 100-র ভিতরে যদি 70% এনশিওর করতে পারো, তাই তোমার একটা ভার্সিটির সিট নিশ্চিত হয়ে যাবে। এমন একটা ভার্সিটির সিট যে জায়গায় ভর্তি হওয়ার জন্য মানুষ মরতে রাজি আছে, মারতে রাজি আছে, মরা মানুষ কবর থেকে উঠে আসতে রাজি আছে। তাহলে এইরকম একটা জায়গার এত প্রেশিয়াস একটা জায়গার সিট পাওয়ার জন্য তোমার জাস্ট 70% পাইতে হবে 100-র ভিতরে, তাই তুমি পাই যাবে। তো এটা এক হিসেবে ঠিক, কিন্তু আরেক হিসেবে ঠিক নাও। কীভাবে দেখো, ঠিকটা হ্যাঁ, এটা তুমি 70% পাইলে তোমার একটা পসিবিলিটি হাই হয়ে যায় চান্স পাওয়া, কিন্তু আমি বলবো যে তুমি শুধু 70%-এর পিছনে দৌড়াও না। কেন দেখা যায় কি তুমি তোমার একটা জিনিস বুঝাই, তুমি সাপোজ গোল্ডেন A+ পাওয়ার জন্য এফোর্ট করতেছো, তাই না? তো তোমার তো গোল্ডেন A+ যদি না পাও তাও তোমার A+টা কভার হয়ে যাবে ওইদিকে। তো এফোর্ট যদি বেশি থাকে তুমি তো রেজাল্ট এমনিতেই বেশি পাইতেছো, তো টার্গেট থাকবে আমি গোল্ডেন A+ পাবো, এতে আমার A+টা আমার কভার হয়ে যাবে। ঠিক ওই রকমই আমার টার্গেট থাকবে আমি একবার টপ করবো, আমি যে বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে পরীক্ষা দিই না কেন আমি যাতে টপ করি। এইরকম মেন্টালিটিতে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার 70%-এর বেশি এবং ভালো একটা সাবজেক্টে পড়া শুরু হবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি এই 3টা টিপসের মাধ্যমে সীমাবদ্ধ রাখতেছি। পরবর্তীতে এর পার্ট 2 এবং 3 ইনশাল্লাহ বাইর হবে, দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।